গোয়েন্দা সংস্থাগুলিকেও আমরা সেভাবে গড়ে তুলছি। বাট সেটা আর এখন নেই। যা কিছু ভালো কিছু অর্জিত হয়েছে, অল ক্রেডিট গোজ টু দি গভর্নমেন্ট অনারেবল প্রাইম মিনিস্টার। বাংলাদেশ সেনাবাহিনী সবচেয়ে সুরক্ষিত স্থাপনার একটি ডিজিএফআই এর সদর দপ্তর, যা দেশের গোপনীয়তা দুর্ভেদ্য দুর্গ হিসেবেই থাকার কথা ছিল। কিন্তু সেই দুর্গেরই দুটি তলা যেন এক অচেনা রাজ্য। সেখানে গভীর রাতেও আলো জ্বলে, কিন্তু সেই করিডোরে হাঁটার অধিকার নেই বাংলাদেশের কোনো গোয়েন্দা কর্মকর্তার। পরিহাসের বিষয় হলো, বাংলাদেশের নিরাপত্তা কর্মীরাই সেই তলাগুলোর পাহারায় নিযুক্ত ছিল, যারা রক্ষা করছিল সেই বিদেশি গোয়েন্দাদের, যারা ভেতর থেকে দেশের সার্বভৌমত্বকে ছিঁড়ে ফেলছিল। কড়া নিরাপত্তার চাদরে ঢাকা ওই দুটি ফ্লোরে নির্দ্বিধায় হাঁটাচলা করত ভারতীয় রয়ের এজেন্টরা। তাদের টেবিল থেকে ছক কষা হতো বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির। তাদের ইশারায় বদলে যেত সেনা কর্মকর্তাদের পোস্টিং। এটি কোনো হলিউড সিনেমার দৃশ্য নয়, এটি ছিল গত 16 বছরের আওয়ামী লীগ শাসনামলে বাংলাদেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার এক অকল্পনীয় কিন্তু নির্মম সত্য। আর এই অবিশ্বাস্য দেশবিরোধী আয়োজনের মূল স্থপতি স্বয়ং প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিক। তার হাত ধরে দেশের সার্বভৌমত্বকে বন্ধক রেখে ভিনদেশি প্রভুদের জন্য বিছিয়ে দেওয়া হয়েছিল এই লাল গালিচা। এই বিশাল ষড়যন্ত্র বাস্তবায়নে তারেক সিদ্দিক একা ছিলেন না। তৎকালীন ডিজিএফআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোল্লা ফজলে আকবরের মতো ব্যক্তিদের নিয়ে তিনি এই দেশবিরোধী কর্মকাণ্ডের বাস্তবায়ন করেন। তিনি সশস্ত্র বাহিনী, পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে একটি অনুগত চক্র গড়ে তোলেন, যারা বিদেশি প্রভুদের সন্তুষ্টির জন্য দেশের সাথে বিশ্বাসঘাতকতা করতে দ্বিধাবোধ করেননি। তারেকের নির্দেশনায় এনএসআই এর একটি অননুমোদিত আর্মি উইং তৈরি হয়, যা সরকারি কাঠামোর বাইরে থেকে পরিচালিত হতো এবং যার খরচ আসতো সোর্স মানি থেকে। এই গোপন সেলের একমাত্র কাজ ছিল রয়ের নির্দেশ পালন করা। এই চক্রে বেনজির আহমেদের মতো পুলিশ কর্মকর্তারা যুক্ত হওয়ায় দেশ জুড়ে গুম ও আয়নাঘরের বিভীষিকা ছড়িয়ে পড়ে, যা একসময়ে র্যাব ও পুলিশের মধ্যে এক অসুস্থ প্রতিযোগিতায় রূপ নেয়। ক্ষমতা ও ষড়যন্ত্রের পাশাপাশি চলছিল লুটপাটের মহাযজ্ঞ। তারেক সিদ্দিক তার অনুগতদের ব্যবহার করে পদ্মা সেতু ও হাতিঝিলের মতো বড় প্রকল্প থেকে বিপুল অঙ্কের কমিশন আদায় করেন। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সিদ্দিকুর রহমানকে রাজুকের চেয়ারম্যান বানিয়ে তার মাধ্যমে পূর্বাচল ও রূপগঞ্জে শত শত বিঘা জমি ও প্লটের মালিক হন। তার স্ত্রী শাহিন সিদ্দিক ও কন্যারাও প্রচ্ছায়া নামক কোম্পানির আড়ালে এই দুর্নীতিতে অংশীদার ছিলেন। তার প্রভাব এতটাই বিস্তৃত ছিল যে বিমানবন্দরের যাবতীয় বাণিজ্য তিনি তার বিশ্বস্ত দুর্নীতি পরায়ণ কর্মকর্তাদের মাধ্যমে নিয়ন্ত্রণ করতেন। ক্ষমতা ব্যবহার করে দেশকে শোষণ করা এবং ব্যক্তিগত সম্পদ গড়াই ছিল তাদের অন্যতম প্রধান লক্ষ্য। অবশেষে গণঅভ্যুত্থানের মুখে গত বছরের আগস্টে তারেক সিদ্দিক পরিবারসহ লন্ডনে পালিয়ে যান। দুর্নীতি, অর্থ পাচার ও প্রতারণার অভিযোগে মাল্টার নাগরিকত্ব পেতে ব্যর্থ হওয়া তার আন্তর্জাতিক প্রত্যাখ্যানের একটি স্পষ্ট প্রমাণ। তারা পালিয়ে গেলেও দেশে তাদের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু হয়েছে। 13টি ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে এবং আদালত কর্তৃক বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি হয়েছে। সামিউল জয়, 21 টেলিভিশন।